প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা প্রিন্সিপাল অফ ফাইন্যান্স বই থেকে শর্ট টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি দেখি যে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ পার্ট 1 2010 সালে যে অঙ্কটা এসেছে, তো ডিবিএল কোম্পানি ওয়ান্টস টু রেজ ওয়ার্কিং ক্যাপিটাল অফ টাকা 10 লাখ, ইট হ্যাজ দ্য ফলোইং অল্টারনেটিভ সোর্সেস। মানে ডিবিএল কোম্পানি তাদের কার্যকরী মূলধন 10 লাখ টাকা বাড়াতে চায়, তাদের হাতে কিছু বিকল্প আছে। তো বিকল্পগুলো যদি আমরা একটু পড়ে দেখি যে প্রথমে 1 নম্বরে ট্রেড ক্রেডিট আছে, 2 নম্বরে ব্যাংক লোন আছে এবং 3 নম্বরে কমার্শিয়াল পেপার আছে। তো রিকোয়ার্ড যদি পড়ি তাহলে ডিটারমাইন দ্য ইফেক্টিভ অ্যানুয়াল রেট অফ অল অল্টারনেটিভস, মানে প্রত্যেকটা অল্টারনেটিভের ইআইআর করতে বলছে বা ইএআর করতে বলছে, এবং বলছে 2 নম্বরে হুইচ অল্টারনেটিভ শুড বি অ্যাকসেপ্টেড বাই দ্য কোম্পানি অ্যান্ড হোয়াই, মানে কোন অল্টারনেটিভ আমাদের গ্রহণ করতে হবে এবং কেন। তো আমরা প্রথমেই ট্রেড ক্রেডিট দেওয়া আছে। তো ট্রেড ক্রেডিট সূত্র যদি আমরা লিখি যে রিকোয়ার্ড 1 কস্ট অফ ট্রেড ক্রেডিট ইএআর, আমরা জানি ইআর এর সূত্র কি 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইনটু 100। তাহলে এখান থেকে আমাদের n এর মান লাগবে আর r এর মান লাগবে। তাহলে আমরা যদি বিগত ক্লাসটা ফলো করে থাকি তাহলে আমরা জানি যে r এর মান কিভাবে বের করতে হয়। একটা সূত্র আছে ট্রেড ক্রেডিটের, তার প্রথম অংশ হচ্ছে r এবং দ্বিতীয় অংশ হচ্ছে n। তাহলে প্রথম অংশ ছিল কি r, সিডিআর 100 মাইনাস সিডিআর। সিডিআর মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। তাহলে আমরা যদি পড়ি ক্রেডিট পারচেজ গ্রান্টেড অন টার্মস অফ সেলফ, 10 দিনের ভিতর পরিশোধ করলে 2% বাট্টা এবং 30 দিনের ভিতর পরিশোধ করাই লাগবে। এই টার্মটার অর্থ হচ্ছে কি 10 দিনের ভিতর পরিশোধ করলে 2% বাট্টা পাওয়া যাবে এবং 30 দিনের ভিতর পরিশোধ করা লাগবে। তাহলে আমাদের ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে 2 এবং 100 মাইনাস 2 আমরা যদি দেই তাহলে আসে 0.0204 এবং n এর মান যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে n এর মান হচ্ছে 360 সিপি মাইনাস ডিপি, মানে ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে আমাদের ক্রেডিট পিরিয়ড কত, এখানে ক্রেডিট পিরিয়ড হচ্ছে এই যে 30 দিনের ভিতরে যে পরিশোধ করাই লাগবে, এটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড। আর ডিসকাউন্ট পিরিয়ডটা হচ্ছে 10, মানে 10 দিনের ভিতরে পরিশোধ করলে 2% বাট্টা পাওয়া যাবে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 18 টাইমস আসে। এরপর আমরা আর এর মান আর এর মান যদি বসাই এটাকে ক্যালকুলেশন করি এবং পাওয়ার দিই, পাওয়ার দিলে এটা আসে, তারপর মাইনাস করার পরে একদম 100 দিয়ে গুণ করলে 43.84%। এরপর যদি আমরা দ্বিতীয়টা যাই, যে দ্বিতীয়টায় বলছে ব্যাংক লোন। তো আমরা যদি পড়ি সোনালী ব্যাংক উইল লেন টাকা 10 লাখ at 10% annual rate with 20% compensating balance requirement। তাহলে আমরা জানি ব্যাংক লোনের সূত্র হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নরমাল আর একটা হচ্ছে ডিসকাউন্ট মেথড। তো এখানে ডিসকাউন্ট মেথডের যে তিনটা লাইন থাকে কোনোটাই বলে নাই। ডিসকাউন্ট মেথড তিনটা শর্ত থাকে যে ডিসকাউন্ট মেথডে করতে বলে অথবা ব্যাংক ডিডাক্ট ইন্টারেস্ট ইন অ্যাডভান্স, এটা বলা থাকে, নাইলে লেখা থাকে ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স। এটার তিনটার কোনোটাই এখানে লেখা নাই। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, নরমাল যে ব্যাংক লোনের সূত্রটা আছে সেটা আমরা লিখবো যে কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন ইয়ার ইন্টারেস্ট লোন মাইনাস সিবি। তাহলে আমাদের কত টাকা, 10 লাখ, 10 লাখের উপর কত পার্সেন্ট, 10%। ইন্টারেস্টটা কত, 10% আমরা দিলাম 1 লাখ এবং কম্পেনসেটিং ব্যালেন্স কত, কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 20%। তাহলে আমরা 20%টা দিলাম সিবি বের করার ক্ষেত্রে 2 লাখ এবং যদি এটাকে 1 লাখ নিচে আমরা লোন মাইনাস সিবি দিলাম, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 12.50%। এরপর আমরা করব কস্ট অফ 3 নম্বরে কমার্শিয়াল পেপার। তাহলে কমার্শিয়াল পেপারে যে আমরা দেখি যে কি বলেছে, বলেছে যে ইস্যুইং কমার্শিয়াল পেপার এট ফেস ভ্যালু অফ টাকা 10,80,000 এবং সেলস ভ্যালু হচ্ছে 10 লাখ টাকা ফর 180 ডেজ, মানে ম্যাচুরিটি পিরিয়ড। কস্ট অফ ইস্যু ইজ 50,000 পার ইস্যু। তাহলে ইস্যু করতে হবে 50,000। তাইলে আমরা জানি যে যদি কোনো কস্ট না থাকে তাইলে আমাদের সেলস ভ্যালু এবং এনএসভি সেম হয়, কিন্তু এই অঙ্কে অবশ্যই এই যে ইস্যু কস্ট আছে 50,000, তাহলে আমাদের সেলস ভ্যালু আর এনএসভি সেম হবে না। তো আমরা যদি সূত্রটা লিখি ইআর এর সূত্র একটাই 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। তাহলে আমাদের আগে ফেস ভ্যালুটা লিখি, ফেস ভ্যালু 10,80,000। তাহলে আমরা জানি যে এনএসভি আর এসভি এক হবে না, তাহলে এসভি মাইনাস কি দেবো আমরা, ইস্যু কস্ট। তাহলে আমাদের 9,50,000 টাকা আসছে এনএসভি। ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 180 ডেজ। কিভাবে পেলাম, কারণ এখানে কিন্তু লেখা আছে আমাদের যে ম্যাচুরিটি পিরিয়ড কত, 180 ডেজ। এরপর আমরা আর এর মান বের করব। তো কমার্শিয়াল পেপারের সূত্রের প্রথম অংশ হচ্ছে আর এবং পরের অংশ হচ্ছে এন। তাহলে এফভি মাইনাস এনএসভি ভাগ হচ্ছে এনএসভি। তাহলে এফভি কত, এফভি ছিল হচ্ছে 10,80,000। তো 10,80,000 থেকে যদি আমরা 9,50,000 বাদ দিই তাহলে আমাদের কত আসে, 1,30,000 এবং 9,50,000 যে যদি ভাগ করি তাহলে আসে 1.1
0.1368 এবং ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 360 ভাগ হচ্ছে এমপি, তাহলে 2 টাইমস আসে। তাহলে এটা আমরা যদি মান বসাই দিই এর মান আর এর মান, তাহলে আমাদের আসবে হচ্ছে 29.23%। এগুলো বাসায় করে নেবেন, তাহলে আরো সহজে বুঝতে পারবেন। তাহলে আমাদের কিন্তু 3টা রেট আমরা পেয়েছি। এখন আমাদের বলছে যে হুইচ অল্টারনেটিভ শুড বি অ্যাকসেপ্টেড বাই দ্য কোম্পানি অ্যান্ড হোয়াই, মানে কোন অল্টারনেটিভ নিব এবং কেন নিব। তাহলে এক্ষেত্রে আমরা একটা ডিসিশন টেবিল করব এবং মোড অফ ফাইন্যান্সিং লিখলাম, কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ কমার্শিয়াল পেপার এবং ইআইআর গুলো যেগুলো এসেছে সেগুলো লিখেছি। এখন এর মধ্যে সবচেয়ে কম কোনটা? কম হচ্ছে 12.5%, তাহলে সেটি হচ্ছে ডিসিশনে দেখাই দিব যে বেস্ট অল্টারনেটিভ। দ্য টেবিল শোজ দ্যাট দ্য কস্ট অফ আনসিকিউরড লোন ইজ দ্য চিপেস্ট, সো দ্য ফার্ম উইল বি প্রিফার দিস অল্টারনেটিভ। একদম সহজ অঙ্ক, আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা পরবর্তী অঙ্ক চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। এর পরবর্তী যদি আমরা পরবর্তী অঙ্কটা দেখি, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2011 এবং 16 সালে এসেছে। আমরা যে অঙ্কটা পড়ি যে লোটাস কোম্পানি লিমিটেড নিডস ওয়ার্কিং ক্যাপিটাল টাকা 5 লাখ, দেয়ার আর 3 অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং। উপরেরটাও 3টা ছিল, এটাও 3টা আছে। তো আমরা যদি নিচে পড়ি যে হুইচ অল্টারনেটিভ শুড বি দ্য কোম্পানি চোজ অ্যান্ড হোয়াই, মানে একই রিকোয়ারমেন্ট, মানে উপরেও আমাদের কোনটা ভালো সেটা নিতে বলছিল, এক্ষেত্রে আমাদের তাই বলছে। এই সব অঙ্কে আসলে এইটাই বলে। তো আমরা যদি প্রথমটা একটু পড়ি, এক টু ফরগো ক্যাশ ডিসকাউন্ট গ্রান্টেড অন দ্য বেসিস 10 দিনের ভিতর পরিশোধ করলে 3% বার্তা এবং 60 দিনের ভিতর পরিশোধ করাই লাগবে। তাহলে আমরা রিকোয়ার্ড ওয়ান কস্ট অফ ট্রেড ক্রেডিট করি, কারণ আমরা জানি এই শর্ত যেখানে দেখবো ওইটাই ট্রেড ক্রেডিট। এই যে শর্ত আছে বাকিতে ক্রয়ের, এই শর্তটাই মানে হচ্ছে ট্রেড ক্রেডিট। তাহলে আমরা সূত্র লিখলাম ইআর এর, তো আমরা আর এর মান বের করবো সিডিআর 100 মাইনাস সিডিআর। তাহলে ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে কত? 3%। তাহলে 100 মাইনাস 3, তাহলে যেটা আসে সেটা বসলাম এবং এন এর মান আমরা জানি 360 ভাগ ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে এই অঙ্কের ক্রেডিট পিরিয়ড কত? ক্রেডিট পিরিয়ড হচ্ছে 60 এবং ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে কত? 10। তাহলে 60 মাইনাস 10 দিলে আমাদের 7.2 টাইমস আসে। এরপর যদি আমরা এই মানটা বসাই, মানটা বসাইলে আমাদের পাওয়ার দিলেই 1 থেকে মাইনাস করলে আমাদের আসলে মেইন রেজাল্টটা চলে আসবে। তো আমাদের প্রথম অংশটুকু আমরা সমাধান করেছি। এরপর যদি আমরা দ্বিতীয়টায় যাই, যে কোম্পানি হ্যাজ রিভলভিং ক্রেডিট অফ টাকা 5 লাখ। আচ্ছা, এইটা কিন্তু রিভলভিং ক্রেডিট। আর রিভলভিং ক্রেডিটের আমরা সূত্র দেই নেই, না দেওয়ার পিছনে কারণ আছে। কারণ রিভলভিং ক্রেডিটের অঙ্ক মানে রেগুলার বেসিসে আসে না। একদম ছোট সূত্র, আপনারা এইটুক দেখলেই আসলে এই অঙ্কটা বুঝতে পারবেন। তো রিভলভিং ক্রেডিটের সূত্র আলাদা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তো রিভলভিং ক্রেডিট হচ্ছে 13% ইন্টারেস্ট সোনালী ব্যাংক। ইট অ্যাভারেজ ব্রোয়িং ওয়াজ টাকা 3 লাখ ফর দ্য ইয়ার, এ কমিটমেন্ট ফি অফ 2.5% টু বি পেইড কম্পিউট ইয়ার। এখন রিভলভিং ক্রেডিট জিনিসটা কি? মানে ব্যাংকের সাথে আমরা চুক্তি করেছি যে তার কাছ থেকে আমরা 5 লাখ টাকা লোন নিব, 5 লাখ টাকা লোন নিব। যদি লোন নিই তাহলে সেটা সুদের হার কত হবে? 13%। কিন্তু আমরা লোন ব্যবহার করেছি 3 লাখ টাকা। কিন্তু ব্যাংকের সাথে তো আমাদের চুক্তি ছিল কি, আমরা তার কাছ থেকে 5 লাখ টাকা নিব, বাট 5 লাখ টাকা তো আমরা ইউজ করি নাই, কিন্তু আমরা ইউজ করছি কত? 3 লাখ টাকা। তাহলে এই 3 লাখ টাকার উপরে আসলে 13% সুদ দিতে হবে। যেহেতু 3 লাখ টাকা আমরা ব্যবহার করেছি এবং ব্যবহার করি নাই কত? ব্যবহার করি নাই হচ্ছে 2 লাখ। এই যে ব্যবহার করি নাই, চুক্তি অনুযায়ী ব্যবহার করার কথা ছিল, যেটা করি নাই, যে 2 লাখ, সেই 2 লাখের উপর আমাদের আসলে 2.5% কমিটমেন্ট ফি দিতে হবে। এটাই আসলে রিভলভিং ক্রেডিটের সূত্রের বেসিক বিষয়। তো আমরা যদি সূত্রটা দেখি যে রিকোয়ার্ড কস্ট অফ কমার্স আনসিকিউরড ব্যাংক লোন ইয়ার, আমাদের সূত্রটা হচ্ছে টোটাল কস্ট ভাগ হচ্ছে ইউজ লোন ইন্টু 100। এইটুক মনে রাখলেই হবে। এইটাই আসলে রিভলভিং ক্রেডিটের একটাই সূত্র, যে টোটাল কস্ট ভাগ হচ্ছে ইউজ লোন ইন্টু 100। তো আমরা যদি হোয়ারে দেখি যে লোন গ্রান্টেড, আমাদের চুক্তি হয়েছিল 5 লাখ টাকার, আমরা লোন ইউজ করেছি কত? 3 লাখ টাকা। আমরা লোন ব্যবহার করিনি কত? আনইউজ লোন কত? আনইউজ লোন হচ্ছে আমাদের 2 লাখ। তাহলে ইন্টারেস্ট কতটার উপর দিব? যেটুকু ব্যবহার করেছি সেটার উপর দিব। তাহলে 3 লাখ টাকা 13%। আমাদের সুদের হার কত ছিল? এই যে আমরা যদি দেখি সুদের হার ছিল 13%। তাহলে আমরা 13% দিলাম এবং কমিটমেন্ট ফি কোনটার উপর হবে? যেটা ব্যবহার করি নাই। তাহলে 2 লাখ ব্যবহার করি নাই, তাহলে 2 লাখের উপর আমরা কমিটমেন্ট ফি দিয়ে দিলাম। কত টাকা? 5,000 টাকা আসে টোটাল কস্ট। তাহলে আমাদের সূত্রে যেহেতু টোটাল কস্ট আছে, টোটাল কস্ট হচ্ছে এই যে আমাদের ইন্টারেস্ট আর হচ্ছে কমিটমেন্ট ফি, দুইটা যোগ করে টোটাল কস্টটা হবে। তাহলে আমরা টোটাল কস্ট আসছে কত? 44,000 টাকা।
তো আমরা এখানে দিলাম যে টোটাল কস্ট 44,000, ইউজ লোন হচ্ছে ব্যবহার করেছি 3 লাখ, গুণ দিলে আসলে আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টটাও চলে আসবে। এরপর যদি আমরা একদম 3 নাম্বারটা পড়ে দেখি, দেখ কোম্পানি ইস্যু 120 ডেজ কমার্শিয়াল পেপার, ফেস ভ্যালু হচ্ছে 5 লাখ টাকা, সেলস ভ্যালু হচ্ছে 4,50,000 টাকা, দ্য ক্রেডিট রেটিং এক্সপেন্স হচ্ছে 0.5%, এজেন্ট চার্জ হচ্ছে 0.25%, মানে 1%ও পুরো না, 1%-এর অর্ধেক, 1%-এর 4 ভাগের 1 ভাগ। স্ট্যাম্প ডিউটি হচ্ছে 0.5%। হোয়াট ইজ দ্য কমার্শিয়াল পেপার, কস্ট অফ কমার্শিয়াল পেপার। এখন কথা হচ্ছে আমরা জানি যে ফেস ভ্যালু দেওয়া আছে, বাট আমাদের সূত্রে আছে এনএসভি। সূত্রে কি আছে? সূত্রে আছে এনএসভি। তাহলে আমরা বলেছি যে যদি কোনো কস্ট থাকে তখন এসভি আর এনএসভি সেম হবে না। এসভি আর এনএসভি সেম হবে না। এসভি থেকে যাবতীয় কস্ট, এই যে এসভি থেকে যাবতীয় কস্ট বিয়োগ করে তারপর আমাদের এনএসভি হবে। তাহলে এখানে কিন্তু অনেকগুলা কস্ট আমরা দেখতে পাচ্ছি, এগুলা বাদ দিয়ে আমাদের আসলে এনএসভি নির্ণয় করতে হবে। তো আমরা যদি সূত্রটা লিখি, সূত্র আমরা জানি কস্ট অফ কমার্শিয়াল পেপার ইয়ের সূত্র বা ইয়ারের সূত্র একটাই। তো আমরা ফেস ভ্যালু কত? 5 লাখ টাকা। সেলস ভ্যালু কত? 4,50,000। এখন আমাদের কস্ট যেগুলা ছিল, অনেকগুলা কস্ট ছিল, রেটিং এক্সপেন্স ছিল, ক্রেডিট রেটিং এক্সপেন্স ছিল, এজেন্ট চার্জ ছিল, স্ট্যাম্প ডিউটি ছিল। এখন এগুলো সর্বদা আমরা ফেস ভ্যালুর উপরে ধরবো। এই যে কস্টগুলো আছে এগুলো সব আমরা ফেস ভ্যালুর উপরে নির্ণয় করব। আমরা যদি দেখি যে আদার কস্ট, রেটিং এক্সপেন্স হচ্ছে 0.5% ছিল, তো 5 লাখের 0.5% হচ্ছে 2,500। এজেন্ট চার্জ ছিল 5 লাখের উপর 0.25%, এই যে আমরা দেখেছি এজেন্ট চার্জ ছিল কত? 0.25% এবং স্ট্যাম্প ডিউটি 0.5%। তাহলে আমরা দেখি যে এজেন্ট চার্জ নিলাম আমরা 0.25% এবং স্ট্যাম্প ডিউটি আমরা নিলাম। তাহলে তিনটাকে যোগ করলে 6,250 হয়। তাহলে এনএসভি আমরা কিভাবে নির্ণয় করব? সেলস ভ্যালু মাইনাস আদার এক্সপেন্স। তো সেলস ভ্যালু হচ্ছে 4,50,000, আদার এক্সপেন্স আমরা বাদ দিলাম। আর ম্যাচুরিটি পিরিয়ড কত? 120 ডেজ। এটার এই অঙ্কের হেয়ার অনেক বড়, তো একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করেন। তাহলে আর এর মান আমরা নির্ণয় করি, এফভি মাইনাস এনএসভি ভাগ এনএসভি। তাহলে এটা করলে আমাদের আসে 0.1268 এবং এন হচ্ছে 360 ভাগ এমপি। আর এমপি হচ্ছে আমরা জানি যে ম্যাচুরিটি পিরিয়ড এই অঙ্কের 120 দিন শুরুতেই দেওয়া ছিল। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমরা আবার একটু দেখাই। এই যে 120 ডেজ কমার্শিয়াল পেপার ছিল। তো আমরা আসলে এটার মান নির্ণয় করতে পারছি। এখন যদি আমরা এটা বসাই দিই, বসাই দিলে আমাদের আসে 43.06%। এখন আমরা ডিসিশন টেবিল নেই। ডিসিশন টেবিলে আমরা লিখব মোড অফ ফাইন্যান্সিং, কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ কমার্শিয়াল পেপার এবং যে রিকোয়ারমেন্ট গুলো আমরা পেয়েছি, উত্তরগুলা মানে পার্সেন্টেজ গুলো সেটা বসে দিলাম। তো সবচেয়ে দেখতে পাচ্ছি আমাদের ব্যাংক লোনই কম আছে, তাহলে এটাই আসলে বেস্ট অল্টারনেটিভ। দ্য টেবিল শোজ দ্যাট দ্য কস্ট অফ ব্যাংক লোন ইজ চিপ, সো দ্য ফার্ম উইল প্রিফার দিস অল্টারনেটিভ। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল এবং অঙ্ক সম্পর্কে অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।